একই দিনে জোড়া নোটিশ অর্জুন পবনকে বুধবার গোয়েন্দাদের মুখোমুখি হতে চলেছেন পিতা পুত্র। একজন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, অপরজন বর্তমান ভাটপাড়ার বিধায়ক। রাজনৈতিক সমীকরণের বাইরে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দাপুটে নেতা অর্জুন সিং এর পুত্র ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং এবার একযোগে একই দিনে পিতা পুত্রকে জোড়া নোটিশ ধরালো রাজ্য পুলিশ। পুরনো একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার সকালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে। অপরদিকে বুধবার ভাটপাড়া বিধায়ক পবন সিংকে অপর একটি মামলায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্যের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনের তরফে। গোটা বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্রের আখ্যা দিচ্ছেন অর্জুন পবন দুজনে। তবে অর্জুনের বক্তব্যকে কটাক্ষ করে ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ কি বললেন শোনাবো। তলব করলো প্রিয়াঙ্কু পান্ডের বাড়ির ব্যাপারে। আমি তো বলবো এই পৌরসভাটা না এখন মূর্খদের হাতে চলে গেছে। যেদিন এই মামলাটা খুলবে সেদিন দেখবে পৌরসভা কি তার জমি না, জমি না তো পৌরসভা, ওটা জমি না, এটা ভাটপাড়া পৌরসভা, ওটা জমি না। কিছু জমি আছে যেটা প্রিয়াঙ্কু পান্ডের নিজের জমি, আর কিছু জমি আছে ওখানে যেটা রেলের আগে রেল লাইন থাকতো, সেটা কোম্পানিদের জায়গা, অ্যাকচুয়ালি রেলেরও জায়গা না ওটা। আপনি জানেন প্রিভিয়াস টাইমে রেলকে জমি কিনে দিতে হতো, তখন রেল লাইন এই জুট মিলি এলাকাতে যেত। সেই রেল যখন উঠে গেলে এই জমিগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোম্পানিদের জায়গা, যে যে মিলের কোম্পানি আছে তাদের জায়গা, এটা সরকারি জায়গাই না। তাহলে পৌরসভা চেয়ারম্যান আরে মূর্খ যেখানে থাকবে, যেখানে কোনো লিগাল তাদের কোনো মানে জানে না, তারা এইসব করে যাচ্ছে। করতে দিন, এটা লেজে গোবর হবে। সরকারি টাকা খরচ করে কেস করছে, আর কেসে যখন হারবে তখন দেখবেন মুখ থুবড়ে পড়বে। এই অবস্থা আছে এই কেসের। এখনো ঠিক করিনি, যাওয়ার ইচ্ছা আছে, যেতেও পারি। কালকে 12টার সময় ডেকেছে এই ব্যারাকপুর ডিডিতে, খুব সম্ভাবনা আছে আমি যেতে পারি। এই যে একাধিক নোটিশ আপনার কাছে আসছে, এগুলো কি উপর থেকে পরিচালনা করছে মনে হচ্ছে? এটা সরাসরি মমতা ব্যানার্জি করাচ্ছে। আসলে এখানে সোমনাথ শ্যাম প্রিয়াঙ্কু পান্ডেকে মার্ডার করার প্ল্যান করেছিল। সোমনাথ শ্যাম পার্থভৌমিক আমাকে খুন করার জন্য এখানে একটা চাংড়া আছে অমিত সিং, তাকে দিয়ে আমার বাড়িতে অ্যাটাক করেছিল। এই সব মামলাগুলো হাইকোর্টে চলছে। হাইকোর্টে চলার জন্য আমাদের উপরে প্রেসার দেওয়ার জন্য, যাতে হাইকোর্টে কোনো ডিসিশন না হয়, আমরা কেস থেকে ব্যাক করে যাই, তার জন্য এইসব হচ্ছে। আমি মনে করি এসব মূর্খরা আছে এরা। আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করার জন্য সারা পশ্চিমবাংলা সনাতনীদের পাশে দাঁড়িয়েছি, সনাতনীদেরকে নিয়ে লড়াই করছি, আগামী দিনে লড়াই করব। আমরা এইসব ডোন্ট কেয়ার, আমরা এইসব নিয়ে মনেও করি না। বলছি সিআইডি নোটিশ করলেই কি আমাকে যেতে হবে নাকি? আইনও আছে তো, যখন তখন সিআইডি নোটিশ করে দেবে আমি চলে যাব। এর একটা নিয়ম আছে, এর একটা আইন আছে, এই আইনটা মেনে করতে হয়। হ্যাঁ, রক্ষা কবচ নিয়েছিলেন, সে তো রক্ষা কবচ দিয়েছে হাইকোর্টে। হাইকোর্টে গেলে এই যে মামলা, এই মামলা হাইকোর্টে রক্ষা কবচ আছে। এই মামলাতে বা পবন সিংকে যে মামলা করেছে 20 সালে মামলা, মাঝখানে কোনো পবন সিংকে ডাকাডাকি নেই, সেই কেসে সুপ্রিম কোর্টে রক্ষা কবচ আছে। কিন্তু এরা মূর্খ আছে, এরা বুঝতে পারছে না কালকে সরকার 26-এ সরকার থাকবে না মমতা ব্যানার্জি। যেভাবে জেহাদিদের হাতে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে তুলে নিয়েছেন, সনাতনীরা কিছু হলেও সজাগ হয়েছেন, কিছু হলেও এগ্রেসিভ হয়েছেন। সনাতনীরা দেখুন নিজের অস্তিত্ব বাঁচাবার জন্য বাংলায়, পশ্চিমবাংলায় এই সরকারকে সরাবেনি। 26 সালের যখন এই সরকার থাকবে না, যারা এই মমতা ব্যানার্জি আঙুল হেলানিতে এইসব নাটকগুলো করছে, তারা নিজেকেও বুঝে নেবে যে আমরা কি ভুল করেছি, তার কৈফিয়ত কিন্তু আইন অনুযায়ী তাদেরকে দিতে হবে। এখনো চলছে তো। কালকে আমি গেছিলাম নদীপ কোর্টে, নদীপ কোর্ট থেকে আমি ইস্কন মন্দিরে গেছি। আমাকে একটা 80-82 বছরের মানুষ বলছেন আপনি সাবধান থাকুন, আপনাকে এই সরকার মারিয়ে দেবে, খুন করাবে। একটা বয়স্ক মানুষ, আমি চিনিও না লোকটা, একজন সাধু সন্ন্যাসী মানুষ। তো এখানে বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যারা লড়বে তাদেরকে উনি এইসব করবেন।
আপনি যে কাল যাচ্ছেন, যে যদি যান, কোনো প্রিপারেশন নিয়ে যাচ্ছেন, শারীরিক কোনো প্রিপারেশন? দেখুন, আমি সবসময় প্রিকশন নিয়েই থাকি, কিন্তু যখন মৃত্যু থাকবে কারো কেউ বাঁচাতে পারে না, কিন্তু মানুষ হিসাবে আমার যা করণীয় আমি করেই যাব। দ্বিতীয়, যারা এই আহ, এই ধরনের ঘটনাগুলো করছে, এখন একটা নতুন ভাইরাস বেরোচ্ছে, এই ভাইরাসের মধ্যে এই যে সব অ্যালার্ট জারি হচ্ছে বাংলায়, তো এরা এইসব ডাকতে পারে কি না পারে, এটাও একটা আইনের ব্যাপার আছে, জানতে হবে। HMBP এই ব্যাপারটাও আমাকে জানতে হবে যে এই সময় এরা ডাকতে পারে কি না পারে, এর একটা বড় প্রশ্ন আছে। আমরা যখন কোর্টে যাব সেই প্রশ্নটা করব কোর্ট কাছে। দলকে তো নিশ্চয়ই জানিয়ে দিয়েছি, দল জানে। পাঠিয়েছে কি কারণে নোটিশ পাঠিয়েছে, আবার ফের নোটিশ অর্জুন সিংকে, কেন, কি কারণে কিসের নোটিশ? পশ্চিমবাংলা সরকারের জিহাদিদের ধরার সময় নেই, অপরাধীদের ধরার সময় নেই। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর খুন হচ্ছে, তার স্ত্রী বলছে কি দলের মধ্যেই লোক বসে আছে যারা খুন করাচ্ছে, তাকে ধরার জায়গা নেই। শুধু বিরোধী রাজনীতি যারা করে, যারা সরাসরি মমতা ব্যানার্জির এগেনস্টে লড়াই করছে, সরাসরি মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছে, তাদের নামে দুনিয়ার মামলা নিয়ে নোটিশ করা হচ্ছে। আপনাকে কি মামলা নোটিশ করেছে? ইতিমধ্যে আপনি দেখুন একটা নোটিশ এসছে, কি উল্লেখ করা আছে নোটিশে? সেই নোটিশে কালকে আমাকে ডাকা হয়েছে। কোথা থেকে নোটিশ? ওই ডিডি ব্যারাকপুর, যেটা আগেও নোটিশ করেছিল, তখন হাইকোর্টে আমরা গেছিলাম, হাইকোর্ট থেকে একটা প্রসিকিউশন বলে একটা অর্ডার হয়েছিল, সেখানে বলা হয়েছে ডেট পড়েছে ফেব্রুয়ারি মাসে। এই মিটিংটা, এই নোটিশটা কাল রাত্রিবেলা মেল এসছে। আবার কাল রাত্রিবেলা 12টার সময় আমার ছেলেকে একটা নোটিশ দিয়েছে। 12টার সময় কেউ লোক না থাকলে পবন সিংকে, বিধায়ককে একটা নোটিশ দিয়েছে। সেই নোটিশটা কালকে রাত 12টার সময় সিআইডি তরফ থেকে নোটিশ এসছে। সেই নোটিশটা হলো এই দেখো, ওকেও কালকে ডাকা হয়েছে সিআইডি সব 12:30টার সময়। পশ্চিমবাংলা সিআইডি ডিডি মমতা ব্যানার্জি পোপেট হিসাবে কাজ করছে। আমার সিআইডি পবনকে ডাকলো না? সিআইডি পবনকে ডেকেছে, যে মামলায় আমাকে একবার ডেকেছিল ওই আপনার সিআইডি, সেই মামলাতে আবার পবন সিংকে ডেকেছে। তারও কি মামলা ছিল? ওই ভাটপাড়া পৌরসভাতে টেন্ডার কেন কে পেল তার নিয়ে মামলা হচ্ছে। পশ্চিমবাংলা একমাত্র পৌরসভা যে সব থেকে আগে প্রথম ই টেন্ডারিং চালু করেছিল। ক্যালকাটা কর্পোরেশনও 5 কোটি টাকা কাজ করতে গেলে 5,000 টেন্ডার করেছিল, ম্যানুয়াল টেন্ডার। সেখানে 3 লাখ 3.5 লাখ টাকা এই নিয়ে প্রশ্ন করেছিল বিরোধীরা। কিন্তু একমাত্র আমরা, যেটা প্রথম ই টেন্ডারিং যখন চালু হয় ভাটপাড়া পৌরসভা ই টেন্ডারিং চালু। এবার ই টেন্ডার যখন হবে তখন ভারতবর্ষে কোন কোনা থেকে কে টেন্ডার ফেলবে সে দেখার দায়িত্ব আমাদের নয়, কিন্তু সেটা নিয়ে একটা মামলা করে 2020 সালে মামলা হচ্ছে। 18 সালের মামলা 2020 সালে মামলা হচ্ছে। 5 বছরের কোনো হেলদোল নেই, আবার 5 বছর পরে শুরু হয়েছে। আসলে তৃণমূল তো ছিলাম, ছেড়ে দিন, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার, যখন তৃণমূলে ছিলাম তখনই এটা টেন্ডার। যেদিন থেকে বিজেপি জয়েন করেছি সেদিন থেকে মামলা মোকদ্দমায় 174টা মামলা করে বসে আছে। আমি বলছি ডোন্ট কেয়ার, যত মামলা করার আছে, ক্ষমতা আছে মমতা ব্যানার্জি করুক। কালকে কি আপনি আমাকে রেখেছে ডিডি ডিপার্টমেন্ট পুরসভা সংক্রান্ত মামলা, পুরোটা মামলায়
দেখুন, পৌরসভা সংক্রান্ত মামলায় ডিডি হিয়ারিং কল করেছে, এটা তো প্রশাসনের কাজ। প্রশাসন যেরকম ভাবে মনে করছে ডাকছে, এটা তো আমাদের সাবজেক্ট না। বাট আমরা এটুকুনি বলতে পারি, উনি চেয়ারম্যান থাকাকালীন পৌরসভায় অত্যন্ত পুরো দুর্নীতিতে ডুবে গিয়েছিল। বিভিন্ন মামলা চলছে, এখন সেই সংক্রান্ত অনেক মামলাই চলছে। এখন হয়তো সেই মামলার ক্ষেত্রেই হয়তো হিয়ারিং কল করেছে কিংবা নোটিশ সার্ভ করেছে ডিডি। বিরোধী দল করার জন্য নাকি চাপ সৃষ্টি করা হচ্ছে? বিরোধী দল করার জন্য কি? উনি যদি দেখুন, যদি কোনো ইস্যু না থাকে, এত ইজি একটা কেস দাঁড়াবে, কেস দাঁড় করাতে তার মেটেরিয়াল লাগে। উনি যে সময় চেয়ারম্যান ছিল সেই সময়কার যেসব মামলা আপনারা যদি আসেন, আপনাদের যদি খুলে দেখাই, বললাম না মিউনিসিপ্যালিটি দিয়ে একটা অ্যামাউন্ট, খুব হেভি অ্যামাউন্ট ডিরেক্টলি ওনার ফ্যামিলির লোকের অ্যাকাউন্টে হিট করেছে, তার কাছে কোনো কাজও হয়নি। এগুলো আছে, তো এগুলো উনি অস্বীকার করলে তো হবে না। এই চরমভাবে দুর্নীতি ছিল। যেমন কোঅপারেটিভের মামলা আছে, ফেক এই ওয়ার্ক অর্ডার বার করে কোঅপারেটিভ দিয়ে টাকা বেরিয়েছে, এগুলো তো হয়েছে, এগুলো তো অস্বীকার করার জায়গা নেই। দাদা, উনি বলছেন এত বছর পরিষ্কার, উনি বলছেন যে পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম ভাটপাড়া পৌরসভা, যখন তৎকালীন উনি চেয়ারম্যান ছিলেন সেই সময় ই টেন্ডার ব্যবস্থা ভাটপাড়া পৌরসভাতেই হয়। ই টেন্ডারে কে টেন্ডার দেবে, কে টেন্ডার দেবে না, তখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন। তৃণমূল কংগ্রেস সেই সময় তৃণমূল কংগ্রেসের আমলেই টেন্ডার হয়েছে, সেই সময় কন্ট্যাক্ট গুলো পেয়েছে। ওনাকে আজকে 2024 সালে কেন নোটিশ? ওনাকে বলবেন, উনি আপনাদের মিসলিড করার চেষ্টা করছে এইসব বলে, ই টেন্ডার বলে উনি মিসলিড করতে চাইছে আপনাদের। ই টেন্ডার উনি একটা রাজ্যের উনি তখন প্রতিনিধিত্ব করেনি, উনি একটা চেয়ারম্যানের প্রতিনিধিত্ব করেছে। উনি চেয়ারম্যান ছিলেন একটা মিউনিসিপ্যালিটি, উনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন না। ই টেন্ডার যখন হয়েছে সারা রাজ্যব্যাপী ই টেন্ডার হয়েছে, আমাদের সরকার সব পৌরসভাতে এই টেন্ডারগুলো ই টেন্ডারে কনভার্ট করেছিল ম্যানুয়াল থেকে। তো এটা উনি করেনি, এটা উনি এমন ভাবে আপনাদের বোঝাচ্ছে। আমি বলছি, উনি এমন ভাবে আপনাদের কাছে বোঝাচ্ছে জিনিসটা যেন উনি এই জিনিসটার আবিষ্কার করেছে, এরকম একটা ভাবনার। কিন্তু বাস্তব অবস্থায় ই টেন্ডার কেন, যে টেন্ডারই হোক, দেখুন টেন্ডার এক জিনিস, কিন্তু পৌরসভা যেটা বলছে যে একটা হেভি অ্যামাউন্ট পৌরসভা থেকে গিয়ে ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে। যে আপনার অ্যাকাউন্ট হিট করেছে তার প্রমাণ তো আছে, যে টাকাটা মিউনিসিপ্যালিটি দিয়ে ওনার এক রিলেটিভের অ্যাকাউন্টে গিয়ে হিট করেছে, কাজই হয়নি। এবার কাজ হয়নি, সেটাকে তো উনি অস্বীকার করতে পারবে না। এর সঙ্গে ই টেন্ডারের কি সম্পর্ক? টাকাটা তো গেছে আপনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে, এটা তো অস্বীকার করতে পারবে না। ঠিক একইভাবে কোঅপারেটিভ ব্যাংক, রিগার্ডিং কোঅপারেটিভ ব্যাংক যে লোনগুলো নিয়েছে, তখন উনি কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিল। যে ওয়ার্ক অর্ডারের এগেনস্টে লোন স্যাংশন করেছিল সেগুলো সব ফেক ওয়ার্ক অর্ডার, এটা উনি অস্বীকার করতে পারবে। ওয়ার্ক অর্ডারটা উনি সাইন করেছিলেন, তো এবার তার এগেনস্টে টাকা, সেই টাকা তো এখনো শোধ দেয়নি, তো সেই টাকাগুলো তো কোঅপারেটিভ ব্যাংকের কাছে ডিউ থেকে গেছে, এনপিএ হয়ে গেছে। এর দায়িত্ব তো ওনাকে নিতে হবে। তো উনি তো তখন কোঅপারেটিভ ব্যাংকেরও চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটিরও চেয়ারম্যান। সব দিয়ে দুর্ভাগ্য ওনাকে এটা বলবেন, উনি ই টেন্ডার বলে এমন হাবভাব একটা দেখাচ্ছে, উনি কত সৎ এইভাবে দেখাচ্ছে। ওনাকে বলবেন যে মিউনিসিপ্যালিটি দিয়ে যে টেন্ডার ওয়ার্ক অর্ডারটা পাস হয়েছে, সেই টেন্ডারটাই কিন্তু অর্জুন সিং এরই সাইন ছিল। আর তখন কোঅপারেটিভ ব্যাংক যে লোনটা ইস্যু করেছে, তখনও কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যানের নাম অর্জুন সিং। সুতরাং কত বড় একটা র্যাকেট ভাবুন। তো এইটা উনি অস্বীকার করে, এর সঙ্গে ই টেন্ডারের কোনো রিলেশন নেই। উনি আপনাদের কাছে ই টেন্ডার বলে এমন একটা ভাব তৈরি করতে চাইছে যেন যে কোনো দুর্নীতি নেই, কিছু নেই। কিন্তু ওনাকে বলবেন যে মিউনিসিপ্যালিটির যে টাকাটা মিউনিসিপ্যালিটি দিয়ে বেরিয়েছে, সেই টাকাটা আপনার কোনো রিলেটিভের অ্যাকাউন্টে গিয়ে হিট করেছে। আর একটা বক্তব্য, উনি সরকারের চেয়ারম্যান ছিলেন, আর আজকে 2024-এ ওনার বিরুদ্ধে এত বছর বাদে গিয়ে সেই জিনিসটার কথা মনে পড়ে। দেখুন দুর্নীতি তৃণমূলে থাকলেও দুর্নীতি, সিপিএমও থাকলে দুর্নীতি, বিজেপিতেও থাকলে দুর্নীতি। যে কোনো একটা করাপশন র্যাকেট যখন এটা সামনে আসে, সেটা তৃণমূল বলে দুর্নীতি না, বিজেপি বলে দুর্নীতি, এসব তো হতে পারে না। দুর্নীতি। আপনার যে টাকাটা মিউনিসিপ্যালিটি ফান্ড দিয়ে গেছে, ওনার রিলেটিভের অ্যাকাউন্টে হিট করেছে, সেটা যে অবস্থায় থাকুক, তৃণমূল ক্ষমতায় থাকুক, চাই সিপিএম ক্ষমতায় থাকুক, চাই বিজেপি ক্ষমতায় থাকুক, হিট তো করেছে। তো আপনাকে তো এর এগেইনস্টে কাজ হয়েছে কিনা সেটা বলতে হবে। আপনি তো বলছেন কাজ হয়নি, আপনার এখন টাকাটা আপনি দিলেন কি করে? টাকাটা তো আপনার আমলে, আপনি তখন চেয়ারম্যান, সেই সময় টাকাটা হিট করেছে আপনার রিলেটিভের অ্যাকাউন্টে, এটা তো সত্যি, এটা তো রিয়েলিটি। তো এইখানে এইসব আজে বাজে একটা আষাঢ়ে গল্প ফেদে এটাকে সাইড করার চেষ্টা করছে।